আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো কেমিস্ট্রি চ্যাপ্টার 5 অর্থাৎ রাসায়নিক বন্ধন নিয়ে। এখন কথা হলো রাসায়নিক বন্ধন আসলে কি? রাসায়নিক বন্ধন বলতে বোঝায় আমরা আগের যে চ্যাপ্টারগুলো আছে অর্থাৎ চ্যাপ্টার 3 এবং 4 এ পরমাণু সম্পর্কে জানতে পেরেছিলাম। পরমাণু বা মৌল এগুলো কিভাবে গঠিত হয়, রাদারফোর্ড মডেল, বোর মডেল এবং আমাদের যেই পর্যায় সারণী এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু এখন আমরা ওই যে পরমাণু নিয়ে কথা বলতে বলেছিলাম, পরমাণুর গঠন এবং মৌলের গঠন এই সব কিছু, এখন আমরা যৌগের গঠন নিয়ে কথা বলবো অর্থাৎ রাসায়নিক বন্ধন কিভাবে তৈরি হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি প্রথমত রাসায়নিক বন্ধন অ্যাকচুয়ালি বোঝায় পরমাণু বা সোজা কথায় পরমাণু যদি না বলি, দুটো মৌল বা যে কোনো একাধিক মৌলের মিলে যে যৌগ গঠন করে সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। যৌগ বা অণু গঠন করে সেটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন। এখন এই যৌগ বা অণু সচরাচর নানা ধরনের বন্ধনের মাধ্যমে গঠন হয়। যেমন ধরো বেসিক্যালি আমাদের 4 ধরনের বন্ধনের মাধ্যমে এই মৌল যৌগ বা অণুগুলো গঠন হয়ে থাকে। এখন কথা হচ্ছে যে রাসায়নিক বন্ধন আমাদের পড়ব কতটুকু। প্রথমত রাসায়নিক বন্ধন 4 ধরনের হয়ে থাকে। যার মধ্যে প্রথমটি হচ্ছে আয়নিক বন্ধন, এছাড়াও রয়েছে সমযোজী বন্ধন, ধাতব বন্ধন এবং যেইটা তোমাদের 9-10 লেভেলে নেই কিন্তু ইন্টারে উঠলেই আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এখন প্রথমত হচ্ছে যে আমাদের এই ক্লাস 9-10 এ আমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন এই 3টি বন্ধন নিয়েই কথাবার্তা বলবো। কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন এটা আমরা যখন ইন্টারে উঠবো তখন এটা সম্পর্কে জানতে পারবো। এখন আমরা এই রাসায়নিক বন্ধন শেখার আগে আমাদের কিছু নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে হবে। এর মধ্যে রয়েছে যোজ্যতা ইলেকট্রন। এখন কথা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন কি। আমরা এর আগে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় সেটা দেখে এসেছি। ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় সেটা দেখে আসছি। তো সেখানে আমরা দেখতে পাই যোজ্যতা ইলেকট্রন অ্যাকচুয়ালি কি বোঝায়। যোজ্যতা ইলেকট্রন বলতে বোঝায় যে কোনো পরমাণুর শেষ কক্ষপথে, কোনো পরমাণুর শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যেমন আমি যদি দেখি যে কোনো একটা লাইক সোডিয়ামের আমি যোজ্যতা ইলেকট্রন বের করতে চাই, তো সোডিয়ামে ইলেকট্রন বিন্যাসে করলে আমরা দেখতে পারি এখানে 2টি, এখানে হচ্ছে 8টি এবং তার তৃতীয় অর্থাৎ শেষ কক্ষপথ যেটা এটার মধ্যে আছে 1টা ইলেকট্রন। এখন সোডিয়ামের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন অর্থাৎ এই যে শেষ কক্ষপথের 1টা ইলেকট্রন এটা হচ্ছে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন। এখন সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন এছাড়াও আমরা যদি ক্লোরিনেরটা দেখি, তাহলে ক্লোরিনের হচ্ছে এখানে আরো 2টা আছে। অর্থাৎ ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 60টি, সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1টি, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 60টি। কেন? কারণ ক্লোরিনের শেষ কক্ষপথে 60টা ইলেকট্রন রয়েছে, যার কারণে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন আমরা 7 ধরতে পারি। এখন কথা হচ্ছে যে এই যে যোজ্যতা ইলেকট্রনগুলো শিখলাম এগুলো আমাদের কি কাজে লাগবে। এগুলো অ্যাকচুয়ালি কাজে লাগবে হচ্ছে আমাদের যোজনী বিষয়ে জানতে। এখন যোজনী কি, আমরা ছোটবেলায় যদি যারা 9-এ পড়ো তারা ক্লাস 8-এ, আবার যারা 10-এ পড়ো তারা ক্লাস 8-9 এই সময়টুকুর মধ্যে জানার কথা যে যোজনী আমরা ছোট থেকে মুখস্থ করে আসছি, রাইট? যে হাইড্রোজেনের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1, এরকম যোজনী মুখস্থ করে আসছি। কিন্তু যোজনীটা আসলে কি এই সম্পর্কে কি আমরা জানি? এই সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে বুঝতে হবে যে ইলেকট্রন আমাদের এই যে শেষ কক্ষপথের ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রনগুলো এগুলোকে আমরা কাটাছেঁড়া করতে পারি। কেমন
খেয়াল করো, এই যে সোডিয়ামের শেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন, এইটাকে আমরা চাইলেই সোডিয়াম ত্যাগ করতে পারে। এখন সোডিয়াম যদি এই শেষ কক্ষপথে ইলেকট্রনটা ত্যাগ করে ফেলে, তখন সে হয়ে যায় স্থিতিশীল এখন এবং অনুগঠনের জন্য পারদর্শী। এই যে সে অনুগঠনের জন্য পারদর্শী হলো তার একটি ইলেকট্রন ত্যাগ করে, এইটাই হচ্ছে তার যোজনী অর্থাৎ সোডিয়ামের যোজনী। সো যোজনী বা যোজ্যতা, এই জিনিসটা যদি আমরা বুঝতে চাই তাহলে এটা বুঝতে হবে যে কোনো মৌলের বা কোনো পরমাণুর ইলেকট্রন ত্যাগ, গ্রহণ এবং শেয়ারিং করার যে ক্ষমতা, ইলেকট্রন ত্যাগ, গ্রহণ এবং শেয়ারিং করার যে ক্ষমতা এবং ওই ইলেকট্রন ত্যাগ, গ্রহণ এবং শেয়ারিং করে যে অনুগঠন করার সামর্থ্য, ওইটাই হচ্ছে আমাদের যোজনী বা যোজ্যতা। অর্থাৎ কোনো মৌলের ইলেকট্রন ত্যাগ, গ্রহণ অথবা শেয়ারিং বা ভাগাভাগি তো কোনো মৌলের ইলেকট্রন ত্যাগ, গ্রহণ, শেয়ারিং করে যদি আমরা অনুগঠন বা যৌগ গঠন করতে চাই, অর্থাৎ যোজনী হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন ত্যাগ, গ্রহণ, শেয়ারিং করে অনুগঠন করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী। যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, খেয়াল করো, আমরা ধরলাম যে হাইড্রোজেনের যোজনী কত? হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। এখন কেন এটা খেয়াল করো, হাইড্রোজেনের যে যোজনী, সেখানে আমরা হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাসে দেখতে পারি হাইড্রোজেনের একটাই ইলেকট্রন আছে, রাইট? এখন সে যদি ইলেকট্রনটা ত্যাগ করতে পারে, এই একটা ইলেকট্রনই সে ত্যাগ করতে পারবে। তার মানে এই যে সে একটা ইলেকট্রন ত্যাগ করে সে যে অনুগঠন করার জন্য যোগ্য হয়ে ওঠে, একটা ইলেকট্রন ত্যাগ করে অনুগঠন করার যোগ্য হয়ে ওঠে, এইটাই হচ্ছে আমাদের যোজনী বা যোজ্যতা। এছাড়াও আমরা যদি দেখি যে একটা গ্রহণ করার উদাহরণ দেই, যে ধরো ক্লোরিন। তো আমরা যদি ক্লোরিনের শেষ কক্ষপথটা আঁকি, এটা হচ্ছে থার্ড কক্ষপথ অর্থাৎ শেষ কক্ষপথে আমরা দেখতে পারি যে এখানে ক্লোরিনের দুইটা 6 7, এই যে এখানে ইলেকট্রন ক্লোরিনের শেষ কক্ষপথে আমরা আগের চ্যাপ্টারগুলোতে জেনেছি যে তৃতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন হইলে এই কক্ষপথটা একটা স্থির কক্ষপথ বা আর্গনের ন্যায় স্থিতিশীলতা লাভ করবে। তো এখন ক্লোরিন দেখলো কি যে তার দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন অর্থাৎ 6টা ইলেকট্রন আছে, আর এই পাশে একটা 7টা। তার আর একটা ইলেকট্রন হলে সে স্থিতিশীল হইতে পারবে, তার মানে অনুগঠন করার জন্য সে যোগ্য হইতে পারবে। তাহলে সে কি ত্যাগ করবে নাকি গ্রহণ করবে? অবশ্যই সে কি গ্রহণ করবে। তাহলে এই যে ইলেকট্রন, এই এক্সট্রা একটা ইলেকট্রন গ্রহণ করতেছে, এই যে গ্রহণ করা, এইটাই হচ্ছে তার যোজনী। অর্থাৎ ক্লোরিনের যোজনী তাহলে কি 7 হবে নাকি 1 হবে? ক্লোরিনের যোজনী হবে 1। তাহলে আমাদের একটা বড় সড়ো প্যাচ লাগে বা এই টাইপের একটা প্রশ্নও আসে সব সময় যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7, যোজ্যতা ইলেকট্রন ও যোজনী 1 নয় কেন? এখন এই ক্ষেত্রে আমাদের সংজ্ঞাটা দিতে হবে এভাবে যে ক্লোরিনের আমরা যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা সম্পর্কে জানি কি, যে কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার কি যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ ক্লোরিনের শেষ কক্ষপথে 7টি ইলেকট্রন আছে, তাহলে এটি কি যোজ্যতা, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হবে 7। আবার যোজনী, ক্লোরিনের আমরা যোজনীর সংজ্ঞা দেখছি কি যে কোনো মৌলের ইলেকট্রন ত্যাগ, গ্রহণ এবং শেয়ারিং করে অনুগঠনকালে বা অনুগঠন করার যে সামর্থ্য, সেটাই হচ্ছে ওই মৌলের যোজনী। এখন ক্লোরিনের শেষ কক্ষপথে যেহেতু 7টা ইলেকট্রন আছে, তার স্থিতিশীল হইতে এবং অনুগঠন করার জন্য আর একটা ইলেকট্রন প্রয়োজন, তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তো সে যে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারতেছে, এই একটা ইলেকট্রনে হচ্ছে ক্লোরিনের যোজনী। অর্থাৎ এইটা আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং
অনুধাবনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, বিশেষ করে আমাদের যখন বলবে যে উক্ত মৌলটির যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এক নয় কেন, সেটি যখন বলবে। আচ্ছা, এখন কথা হলো যোজনী সম্পর্কে তো আমরা টুকটাক জানলাম, যোজনীর বেসিক ধারণা পাইলাম। আমাদের বইতে যোজনীর ছক আছে একটা, রাইট? এখন আমরা অনেক সময় প্যারা খাই যে যোজনীর ছক এত বড় বা এতগুলো মৌল, কিভাবে এদের যোজনী মনে রাখবো, মনে রাখার উপায় কি, এটা তো আমরা প্যারা খেয়ে যাই। তো এইটার ক্ষেত্রে আমাদের উপায় কি খেয়াল করো, আমরা এই পাশে একটা মৌল দিব। আমরা সবাই পর্যায় সারণী পড়েছি চ্যাপ্টার 4, রাইট? যারা চ্যাপ্টার 4 পড়নি তারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারবে, সেখানে চ্যাপ্টার 4-এর আমাদের প্লেলিস্ট থাকবে। খেয়াল করো, এখন এই চ্যাপ্টার 4-এ পর্যায় সারণী যারা ভালো মতো পারবে তারা হচ্ছে এই যোজনীগুলো একদম ইজিলি পারবে। তো পর্যায় সারণী ভালো পারলে কিভাবে যোজনী পাওয়া যায় সেটা একটু দেখবো। খেয়াল করো, মৌল এবং যোজনী। এখন আমাদের পর্যায় সারণীতে গ্রুপ 1 ছিল না? গ্রুপ 1-এর মৌলগুলো কারা ছিল? গ্রুপ 1-এর মৌলগুলো ছিল হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম এবং সিজিয়াম। এই যে আমাদের গ্রুপ 1-এর 7টা মৌল ছিল, যেটা আমাদের ক্ষার ধাতু বা ক্ষার ধাতুর গ্রুপ হিসেবেও পরিচিত। এই 7টা মৌলের গ্রুপ 1-এ যারা, এদের প্রত্যেকের যোজনী হচ্ছে 1, প্রত্যেকের যোজনী হচ্ছে 1। তো আমরা যদি গ্রুপ 1-এর মৌলগুলোকে ভালো মতো মাথায় রাখতে পারি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এদের প্রত্যেকের যোজনী হচ্ছে 1, কারণ এদের প্রত্যেকের শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে এবং তারা প্রত্যেকে নিজেদের শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে, যার ফলে তাদের সবার যোজনী হচ্ছে 1। যদি আমরা লিথিয়ামেরটা দেখি, লিথিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, যেমন এখানে 2টা, এখানে একটা, অর্থাৎ এই একটা ইলেকট্রন ত্যাগ করে ফেললে লিথিয়ামকে যৌগ গঠনের জন্য পারদর্শী হয়ে উঠবে, তাই লিথিয়ামের যোজনী 1। এছাড়াও পটাশিয়ামেরও সেম, রুবিডিয়ামেরও সেম, ফ্রান্সিয়ামেরও সেম। অর্থাৎ গ্রুপ 1-এর বৈশিষ্ট্য, আমরা গ্রুপগুলোকে কেন ভাগ করেছিলাম, অর্থাৎ এরা একই বৈশিষ্ট্য পালন করে দেখে আমরা কি এদেরকে ভাগ করছিলাম না? এখন খেয়াল করো, তার মানে গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে, অর্থাৎ আমাদের হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে আমাদের উল্লেখযোগ্য মৌলগুলো, এই উল্লেখযোগ্য মৌলগুলোর যোজনী কত হবে? 1। তার মানে এরা হচ্ছে আমাদের গ্রুপ 1-এর এবং এদের যোজনী হচ্ছে, সকলের যোজনী হচ্ছে 1। এখন কথা হচ্ছে এছাড়াও আমাদের আর কোন কোন মৌলের যোজনী 1 হবে? খেয়াল করো, গ্রুপ 1-এর যোজনী হচ্ছে 1। আবার আমাদের গ্রুপ 17-এর মৌলগুলো আমরা দেখেছি, রাইট? গ্রুপ 17। এখন খেয়াল করো, গ্রুপ 17-কে আমরা কি হিসেবে চিনি? গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন মৌল বা হ্যালোজেন গ্রুপ। এখন হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলো আছে এদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। হ্যালোজেন গ্রুপের মৌলগুলো কি ছিল? আমাদের ফ্লোরিন ছিল, ক্লোরিন ছিল, তারপরে হচ্ছে ব্রোমিন ছিল, আয়োডিন ছিল, রাইট? এছাড়াও আরো কিছু ছিল, আমরা উল্লেখযোগ্যগুলোই জানি। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে এই গ্রুপ 17-এর মৌলগুলো বা হ্যালোজেন মৌলগুলো, এই হ্যালোজেন মৌলগুলো, হ্যালোজেন গ্রুপের মৌলগুলো, এদের খেয়াল করবা প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, এদের প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসে দেখা যাবে কি একটা ইলেকট্রন কম আছে। ওইখানে ছিল কি একটা ইলেকট্রন বেশি আছে, আর এখানে হচ্ছে একটা ইলেকট্রন কম আছে। যেমন আমরা ফ্লোরিনেটে দেখি, এখানে শেষ কক্ষপথটা আঁকি আমরা জাস্ট। তো শেষ কক্ষপথে দেখা যাচ্ছে যে 2টা, তো শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হলে এটা যৌগ গঠন করার যোগ্য হবে, কিন্তু দেখা যায় যে এদের শেষ কক্ষপথে কয়টা আছে? 7টা আছে। তার মানে এদের একটা ইলেকট্রন কি কম আছে না? এই যে একটা ইলেকট্রন কম আছে সেজন্য কি তারা ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ তার অনুগঠনের জন্য একটা ইলেকট্রন গ্রহণ প্রয়োজন। এই যে একটা ইলেকট্রন গ্রহণ প্রয়োজন, এটাই হচ্ছে ফ্লোরিনের যোজনী। অর্থাৎ এই হ্যালোজেন গ্রুপের গ্রুপ 17-এর যতগুলো মৌল আছে এদের প্রত্যেকের যোজনী কত? 1। কারণ হচ্ছে এদের প্রত্যেকেরই সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করতে হয় যাতে তারা যৌগ গঠন বা অনুগঠনের সামর্থ্যবান হয়ে ওঠে। তাহলে আমরা এখানে লিখতে পারি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি আমাদের গ্রুপ 17 বা হ্যালোজেন গ্রুপ এবং এদের যোজনীয় হচ্ছে 1।
আচ্ছা, তো এই যে দেখো আমাদের গ্রুপ 1-এর 4টা, গ্রুপ 17-র 4টা, অর্থাৎ টোটাল 8টা মৌলের যোজনী অলরেডি জেনে গেছি, অর্থাৎ 1। তাহলে কত ইজিলি আমরা যদি পর্যায় সারণীটা ভালো মতো পারি। কেমিস্ট্রিতে আমি প্রথমত বলি, কেমিস্ট্রিতে পর্যায় সারণীর পিরিয়ডিক টেবিল যেটা আমাদের আছে, এইটা যে যত ভালো মতো পারবে সে তত কেমিস্ট্রিতে আগে যাবে। কারণ কি, খেয়াল করো, একটা পর্যায় সারণীতে শুধুমাত্র গ্রুপ এবং কি পর্যায়ের বিষয়টাই নাই। আমাদের যে গ্রুপে এটা আছে, খেয়াল করো, প্রত্যেকটা গ্রুপের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। যেমন ধরো যে গ্রুপ 1 এরা কি ক্ষার ধাতু, অর্থাৎ এরা হচ্ছে প্রত্যেকে ক্ষার তৈরি করতে পারে বিক্রিয়া করে OH মূলকের সাথে। তাহলে এইটা আমাদের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য উল্লেখ করতেছে। এইটা আমাদের পরবর্তী যে কোনো চ্যাপ্টার, ইভেন ইন্টারে বা বড় ক্লাসে উঠলেও আমাদের হেল্প করবে। এছাড়াও ধরো যে গ্রুপ 17, এটা কি আমাদের হ্যালোজেন গ্রুপের মৌল। এখন এইটা হ্যালোজেন গ্রুপ মৌল অ্যাকচুয়ালি কি, এরা হচ্ছে হ্যালোজেন গ্যাস যত আছে আমাদের, এরা হচ্ছে ওই হ্যালোজেন গ্যাসগুলো তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ এই যে এদের এই বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পারি এই গ্রুপগুলো থেকে। চাই এছাড়াও ধরো যে এদের যোজনী সম্পর্কে আমরা জানতে পারি, এদের পারমাণবিক ভর সম্পর্কে জানতে পারি। প্রত্যেকটা পর্যায় সারণী, প্রত্যেকটা মৌলের ইনফরমেশন আমরা পর্যায় সারণী থেকে খুব ভালো মতো জানতে পারি। তাই পর্যায় সারণী যে যত ভালো মতো পারবে সে হচ্ছে এই 9-10 লেভেলের কেমিস্ট্রি বইয়ে তোমরা অনেকটুকু আগে যাবে যদি তোমরা এই পর্যায় সারণী খুব ভালো মতো পারো। বিশেষ করে কোন গ্রুপের কোন বৈশিষ্ট্য এবং গ্রুপে নির্দিষ্ট কিছু গ্রুপের মৌলগুলো যদি তোমরা পুরোপুরি পারফেক্টলি পারো, লাইক গ্রুপ 1-এর মৌল কারা, গ্রুপ 17-এর মৌল কারা, গ্রুপ 2-এর মৌল কারা, এগুলো যদি ভালো মতো পারো তাহলে হচ্ছে তোমাদের অনেক বেনিফিট হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে গ্রুপ 17 মৌল এগুলো দেখলাম। তো আমাদের বইয়ে যেই ছকটা আছে ওই ছকের মধ্যে 8টা ইলেকট্রন আছে, 8টা মৌল আছে, 8টা মৌলের তোমার এক এক যোজনী। এছাড়াও লাস্টে আরেকটা আছে, সেটা হচ্ছে সিলভার অর্থাৎ AG, এইটার হচ্ছে যোজনী হচ্ছে 1। এখন খেয়াল করো, সিলভার AG এটা সংকেত কি আমরা দেখেছি এর আগে? প্রশ্ন আসতে পারে না, আমি একটু টপিকের বাইরে যাই, প্রশ্ন আসতে পারে না যে এই AG ইজ ইকুয়াল টু 1, মানে AG যোজনী হচ্ছে 1, তাহলে AG আসলে কি, AG কেন সিলভার হলো? AGর মানে হচ্ছে আর্জেন্টিনাম, AGর অর্থ হচ্ছে আর্জেন্টিনাম। এখন কথা হচ্ছে যে এটার নিয়ে একটা মজাদার ইতিহাস আছে। লাইক আর্জেন্টিনাম কথাটা, শব্দটা কিভাবে আসছে, যখন হচ্ছে আমাদের এজ অফ ডিসকভারি ছিল, যে সময়টা হচ্ছে নাবিকেরা আমেরিকা আবিষ্কার করলো এবং দক্ষিণ আমেরিকা আবিষ্কৃত হইলো, তখন হচ্ছে ইউরোপ থেকে প্রচুর নাবিকেরা যেত কি বিভিন্ন ধরনের খনিজ সম্পদ লাইক আকরিক এগুলো জোগাড় করার জন্য। তো ওইখানে তোমার ওই সময়ের স্প্যানিশ যারা ছিল তারা হচ্ছে আর্জেন্টিনায় আসার পরে ভাবছিল যে আর্জেন্টিনাতে প্রচুর, মানে বর্তমানে যে আর্জেন্টিনা, সেখানে আসার পরে ভাবছে যে এখানে প্রচুর পরিমাণে সিলভার পাওয়া যায়। তো সিলভার পাওয়ার কারণে তারা হচ্ছে ওই ল্যাটিন ভাষায় এই সিলভারকে অ্যাকচুয়ালি আর্জেন্টিনাম বলা হয়। তো ওই আর্জেন্টিনাম পাওয়া যায় সেই সন্দেহ করে তারা হচ্ছে আর্জেন্টিনার নাম আর্জেন্টিনা দিয়ে দিছে, ওই অঞ্চলের নাম আর্জেন্টিনা দিয়ে দিছে। যদিও এটা একটু চেঞ্জ ছিল, বাট ওই অঞ্চলের মানুষদেরকে আর্জেন্টাইন বলা শুরু করছে এবং ওই অঞ্চলের নাম আর্জেন্টিনা দিয়ে দিছে। বাট পরবর্তীতে তারা আসলে ভুল ছিল, কারণ আর্জেন্টিনায় সিলভারের কোনো খনি ছিল না ওইভাবে, বেশিরভাগ সিলভারের খনি তারা বলিভিয়াতে পাইছে। বাট ওই যে এই AG অর্থাৎ এই সিলভার, এই AG সংকেত যে আমরা দেখি আর্জেন্টিনাম, এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যেই অনেকেরই প্রিয় দল, যদিও আমার না, তো অনেকেরই প্রিয় দল আর্জেন্টিনার নাম আসছে। আচ্ছা, এখন আমরা একটু আবার পড়ালেখায় ফিরে আসি। খেয়াল করো, তো AG যোজনী কি 1। এখন এক যোজনী যারা আছে এদের কিন্তু আমাদের মোটামুটি কভার হয়ে গেছে, গ্রুপ 1, গ্রুপ 17 এবং এক্সট্রা হচ্ছে সিলভারের হচ্ছে যোজনী 1। এরপর আমরা যোজনী 2-এরটা চলে যাব। তো তোমরা যারা এখন লাইক স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যারা হচ্ছে এটাকে ইজিলি মনে রাখার চেষ্টা করতে পারো। কারণ অনেকেই তোমরা হচ্ছে স্টুডেন্টরা কমপ্লেন করো যে যোজনী মনে রাখতে পারি না, এতগুলো মৌলের যোজনী কিভাবে মনে রাখবো। তো এই যোজনী মনে রাখার উপায় হচ্ছে তোমরা পর্যায় সারণী পড়ো, পর্যায় সারণী বুঝো, তাইলে তোমরা যোজনী থেকে শুরু করে পারমাণবিক ভর সবকিছুই পারবা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা একটু যাই হচ্ছে গ্রুপ 2-এর মৌল এবং যোজনী 2, অর্থাৎ যে সকল মৌলের যোজনী 2 তারা হচ্ছে বেশিরভাগই গ্রুপ 2-এর যে কয়টা মৌল আছে তাদের যোজনী হচ্ছে 2। এখন গ্রুপ 2-এর মৌল কারা কারা? গ্রুপ 2-এর মৌল হচ্ছে, আমি যদি গ্রুপ 2-এর মৌল দেখি, ম্যাগনেসিয়াম আছে, বেরিলিয়াম আছে, গ্রুপ 2-এর মৌল আছে আমাদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে ক্যালসিয়াম, এই যে তারপরে রেডিয়াম, এই টাইপের অনেকগুলো আছে, রাইট? তো এখন এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা হচ্ছে আমাদের গ্রুপ 2-এর মৌল।
উল্লেখযোগ্য মৌল আর কি। এখন এই গ্রুপ 2 এর মৌলগুলো যদি আমরা লক্ষ্য করি, খেয়াল করো এদের শেষ কক্ষপথে কি অবস্থা থাকে। লাইক আমরা কারটা দেখব কি অবস্থা, ডিমাইকে ফেলছি। আচ্ছা, আমরা যদি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, এই দুইটা ভরাট করে লাস্টে তোমার থাকে হচ্ছে দুইটা। এখন খেয়াল করো এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের হচ্ছে তিনটা কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ, শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে। এখন এই যে শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, সে কি করবে, এই দুইটা ইলেকট্রন ত্যাগ করলেই তো সে কি যৌগ গঠন করার জন্য যোগ্য হয়ে ওঠে, এই জন্য তার সে কি এই দুইটা ইলেকট্রন ত্যাগ করবে। এখন সে যেহেতু এই দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, তাই তার যোজনী কত 2। সেম গোজ টু ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামেরও শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে। সেম গোজ টু বেরিলিয়াম, বেরিলিয়ামেরও শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন থাকে, অর্থাৎ বেরিলিয়ামও দুইটা ইলেকট্রন ত্যাগ করে যৌগ গঠন করতে পারবে। এখন যদিও বেরিলিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ সহজে করে না, বেরিলিয়াম যৌগ গঠনটা একটু কমপ্লেক্স, কখনো Be2 এই যৌগটা আসলে পসিবল নয়, এই যৌগ গঠন আসলে সম্ভব নয়। এটা তোমরা পরবর্তীতে বড় ক্লাসে উঠলে জানতে পারবা যে কেন এটা সম্ভব নয়। তো যেহেতু এরা গ্রুপ 2 এর মৌল, তাই এরা যেহেতু শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে এবং দুইটা ইলেকট্রন ত্যাগ করে তারা যৌগ গঠন করতে পারে, তাই তাদের যোজনী হচ্ছে 2। ওকে, ওকে, এখন খেয়াল করো তো গ্রুপ 2 এর বেরিলিয়াম 2, ম্যাগনেসিয়ামের 2, ক্যালসিয়ামের 2, এছাড়াও আমাদের আরো 2 যোজনী রয়েছে। এমন হচ্ছে যে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, অক্সিজেন হচ্ছে 16 নম্বর গ্রুপের মৌল। 16 নম্বর গ্রুপের মৌলগুলোরও যোজনী 2 হয়, যদিও সালফারের একটু ভিন্ন, সালফারেরটা আমরা পরে আসবো। আমরা অক্সিজেনেরটা জেনে রাখি যে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এছাড়াও আমাদের জিঙ্ক আছে, জিঙ্ক বা দস্তা, এই দস্তার যোজনীও হচ্ছে 2। তো এরা হচ্ছে আমাদের যোজনী 2 যাদের তাদের সেই সব মৌলগুলো। এখন খেয়াল করো, এবার আমরা আসবো কাদের যোজনী 3 সেটা মনে রাখার উপায়। দেখো একটা জিনিস, যোজনী 3 তোমাদের নবম দশম শ্রেণী হিসেবে হচ্ছে যে চ্যাপ্টার 2 থেকে 3টা মৌল আছে যাদের হচ্ছে যোজনী 3, এগুলো আমরা পড়ে থাকি সচরাচর। লাইক গ্রুপ 3 এর মৌলগুলো কারা, অ্যালুমিনিয়াম, সরি গ্রুপ 13 এর মৌলগুলো কারা, অ্যালুমিনিয়াম, এরপরে আছে তোমার বোরন এবং অ্যালুমিনিয়াম। এখন বোরনের এরা হচ্ছে গ্রুপ 13, তো এদের যোজনী হচ্ছে 3 এবং এদেরও ব্যাখ্যা সেম, যে এদের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে এবং তারা 3টা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই তাদের যোজনী হচ্ছে 3। এইবার আমরা একটু ডিফারেন্ট আলাপে আসব, অর্থাৎ পরিবর্তনশীল যোজনী। এখন কথা হচ্ছে পরিবর্তনশীল যোজনী আসলে কি। খেয়াল করো, এতক্ষণ আমরা যেই সকল মৌলগুলো যোজনী সম্পর্কে জানছিলাম তাদের কিন্তু যোজনী একটাই, কিন্তু আমাদের এমন কিছু মৌল আছে এদের আবার পাওয়ার অনেক হাই, অর্থাৎ এদের ওই যে লাইক আমাদের কি বর্তমান জেনারেশনে সবাই খালি বলে যে আফসোস 4 বিয়ে করতে পারতাম, ওইটা হচ্ছে কাইন্ড অফ ওইরকম টাইপের। যে পরিবর্তনশীল যোজনী যাদের আছে তারা হচ্ছে যে 2 থেকে 3টা ইলেকট্রন, সরি 2 থেকে 3টা যোজনী রয়েছে, অর্থাৎ তাদের যোজনী 2-3টা, একটা না, তাদের যোজনী অনেকগুলা, একাধিক যোজনী প্রকাশ করে। এই একাধিক যোজনী যে প্রকাশ করে এরাই হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তার মানে পরিবর্তনশীল যোজনী আমাদের বুঝতে গেলে বুঝতে হবে যে যে সকল মৌল একাধিক যোজনী প্রকাশ করে তারা হচ্ছে আমাদের পরিবর্তনশীল যোজনী। এবং এই পরিবর্তনশীল যোজনীর উদাহরণ যদি আমরা জানতে চাই, তাহলে খেয়াল করো, আমাদের ধরো যে
আয়রন, ঠিক আছে, আয়রন বা ফেরাস, ফেরানটরেস না আবার ফেরাস। তো এই ফেরাস হচ্ছে, ফেরাসের যোজনী হচ্ছে দুইটা, 2 এবং 3, অর্থাৎ সে দুইটা যোজনী একাধিক, অর্থাৎ একাধিক যোজনী, অর্থাৎ দুইটাই যোজনী সে প্রকাশ করে। তার যোজনী 2ও হয়, তার যোজনী 3ও হয়, অর্থাৎ সে দুইটা ইলেকট্রনও ত্যাগ করতে পারে, তিনটা ইলেকট্রনও ত্যাগ করতে পারে। অর্থাৎ একাধিক ইলেকট্রন ত্যাগ গ্রহণ, অর্থাৎ একাধিক যোজনী প্রকাশ করার ক্ষমতাই হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এখন আমরা জানবো এই পরিবর্তনশীল যোজনীটা আসলে কাদের কাদের আছে, এইটা নিয়ে একটু জানবো। যেমন আমরা যদি গ্রুপ 15 এর মৌলগুলো দেখি, অর্থাৎ গ্রুপ 15 এর মৌলগুলো কারা? নাইট্রোজেন, ফসফরাস, এরাই। এখন এই গ্রুপ 15 এর মৌলগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রকাশ করে কিভাবে, খেয়াল করো। নাইট্রোজেনের শেষ কক্ষপথে যদি আমরা দেখি, নাইট্রোজেনের শেষ কক্ষপথে কতগুলো খালি থেকে যায়? এখান থেকে 3টা ইলেকট্রন গ্যাপ থাকে, অর্থাৎ নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। তো তার কক্ষপথ পূর্ণ করতে কয়টা লাগবে? 8টা লাগবে। অর্থাৎ যৌগ গঠন করতে তার কয়টা লাগবে? 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। অর্থাৎ এই যে সে 3টা ইলেকট্রন গ্রহণ করতে চাচ্ছে, এইটা হচ্ছে তার কি, নাইট্রোজেনের যোজনী, অর্থাৎ 3। এছাড়াও নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন আছে? যদি আমরা এই 3টে ইলেকট্রন বাদ দিই, শেষ কক্ষপথে 5টা। এই 5টা ইলেকট্রন যখন, এরা তো ত্যাগ করতে পারবে না, কারণ নাইট্রোজেন হচ্ছে অধাতু, অধাতুরা কখনো ইলেকট্রন ত্যাগ করতে পারে না। কিন্তু এই 5টা ইলেকট্রন যখন কোনো একটা অধাতুর সাথে বন্ধন গঠন করে, রাইট, কেমন বন্ধন? সমযোজী বন্ধন। অর্থাৎ এই 5টা ইলেকট্রন যখন কোনো অধাতুর সাথে সমযোজী বন্ধন গঠন করবে, যুক্ত হবে, তখন তাদের যোজনী হয়ে যাবে 5, কারণ এখানে 5টা ইলেকট্রন ব্যবহার হচ্ছে সমযোজী বন্ধন হোক, অর্থাৎ ইলেকট্রন শেয়ার। আমরা যোজনীর সংজ্ঞায় শুধু ত্যাগ আর গ্রহণ দেখছি, আমরা শেয়ারিংও দেখছি, রাইট। অর্থাৎ এই 5টা ইলেকট্রন কি, ইলেকট্রন শেয়ার করতে পারে অপর অধাতু সাথে। এই যে ইলেকট্রন শেয়ারিং এর যে ক্ষমতা, এইটাও কি তার যোজনী, অর্থাৎ তার নাইট্রোজেনের যোজনী হচ্ছে 5। যেহেতু ফসফরাস একই গ্রুপের এবং ফসফরাস একই বৈশিষ্ট্য প্রকাশ করে, তাই ফসফরাসও হচ্ছে যোজনী হচ্ছে 3 আর 5। ওকে, এছাড়াও আমাদের আরো পরিবর্তনশীল যোজনী প্রকাশ করে এমন আছে, লাইক কার্বন। কার্বনের যোজনী হচ্ছে 2 এবং 4। এছাড়াও আমাদের আরো আছে হচ্ছে লেড, লেড বা পিবি, যেটা যোজনী হচ্ছে 2 বা 4। এখন এরা হচ্ছে আমাদের একাধিক যোজনী প্রকাশ করে, এদের যোজনী হচ্ছে 2 বা 4। এই টাইপের একাধিক যোজনী যারা প্রকাশ করে সেটা হচ্ছে কার্বন এবং লেড। এখন খেয়াল করো কার্বন এবং লেড, এদের যোজনী হচ্ছে 2 এবং 4। এখন কিছু ইউনিক পরিবর্তনশীল যোজনী আছে তোমাদের বইয়ের অনুযায়ী, যাদের কোনো পেয়ার নেই, আসলে মিল করার মতো নাই। যেমন হচ্ছে কপার। কপারের যোজনী হচ্ছে 1 এবং 2, অর্থাৎ এদের পরিবর্তনশীল যোজনী হচ্ছে 1ও হয় 2ও হয়। আবার হচ্ছে আমাদের এইবার এত কত আজকে কেটে দিস। এবং হচ্ছে ফেরাস, এদের যোজনী আগেই দেখিয়েছি 2 এবং 3। এবং লাস্টে যে হচ্ছে আমাদের সবচেয়ে ইউনিক, সেটা হচ্ছে সালফার, যার হচ্ছে 3টা যোজনী। অর্থাৎ সালফার 3 ধরনের যোজনী প্রকাশ করে। এখন কথা হচ্ছে সালফার কেন 3 ধরনের পরিবর্তনশীল যোজনী প্রকাশ করে? খেয়াল করো, এখানে সালফারের, এটা আমাদের প্রশ্ন আসবে, বড় প্রশ্ন আসবে। সালফারের যোজনী, সালফার 3 ধরনের সালফারের পরিবর্তনশীল যোজনী 3টি, 2, 4, 6। এইটা নিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে নানা ধরনের। যেমন ধরো সালফারের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, সেখানে শেষ শক্তি স্তরে তোমার 6টা ইলেকট্রন থাকে। সো সালফার যেহেতু একটা গ্যাস, সে হচ্ছে তোমার এই 6টা ইলেকট্রন দিয়ে সে হচ্ছে ইলেকট্রন শেয়ার করে বিক্রিয়া করতে পারে। সে 4টা ইলেকট্রন দিয়েও ইলেকট্রন শেয়ার করে বিক্রিয়া করতে পারে, আবার 2টা ইলেকট্রন দিয়েও ইলেকট্রন শেয়ার করে বিক্রিয়া করতে পারে। সচরাচর সালফার সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, সো এরা ইলেকট্রন শেয়ার করে এটা করতে পারে। এখন কথা হচ্ছে যোজনী নিয়ে তো আমরা বুঝলাম, যোজনী কার যোজনী কি কি, পরিবর্তনশীল যোজনী কাকে বলে। পরিবর্তনশীল যোজনীটা তোমরা আলাদা যখন বাসায় নোট করবা বা ক্লাস লেকচার যখন খাতায় তুলবা, তখন হচ্ছে তোমরা আলাদা একটা সাইডে লিখে রাখবা পরিবর্তনশীল যোজনী কি।
ওকে, তো আমাদের এই যে টোটাল হচ্ছে আমাদের বইতে যে কয়টা যোজনী মৌল আছে সেই মৌলগুলো যোজনী আমরা কিভাবে পড়লে মনে রাখতে পারবো সেইটার ওয়ে দেখাই দিলাম, যে কিভাবে আমরা গ্রুপগুলো মনে রাখতে পারবো, কিভাবে আমরা সেপারেট সেপারেট করে রাখতে পারবো। তোমরা জাস্ট এটাকে একটা ছক আকারে করবা, দেন এটা তোমরা জাস্ট রিভিশন দিয়ে যাবা এক্সামের আগে, তাহলেই তোমাদের যোজনীটা অ্যাটলিস্ট মাথায় থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যোজনী আমরা দুই ধরনের দেখলাম, একটা হচ্ছে নর্মাল যোজনী, একটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এখন আমাদের আরেক ধরনের যোজনী হচ্ছে, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। এখন কথা হচ্ছে সুপ্ত কি? সুপ্ত যোজনীটা আসলে কি? সুপ্ত যোজনী কি? খেয়াল করো, সুপ্ত যোজনী বলতে বোঝায় যে সকল মৌলের পরিবর্তনশীল যোজনী আছে, যে সকল মৌলের পরিবর্তনশীল যোজনী আছে, লাইক ধরো সালফার বা ফেরাস, তো এদের যে পরিবর্তনশীল যোজনী আছে এদের একটা কিন্তু বড়, একটা কিন্তু ছোট হয়। লাইক সালফারের যদি আমরা দেখি 2, 4, 6, তো এখানে সবচেয়ে বড় কোনটা? 6। সবচেয়ে ছোট কোনটা? 2। তো এই যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এই ধরনের আমাদের ইয়ে আছে না। আবার এখানে সক্রিয় যোজনীরও একটা বিষয় আছে। আচ্ছা, সুপ্ত যোজনীটা কি যদি আমরা বের করতে চাই, তাহলে খেয়াল করবা যে কোনো একটা যৌগ দিয়ে দিল আমাদের, সুপ্ত যোজনী বের করার সময় আমাদের কোনো একটা যৌগ দিয়ে গেল, সেই যৌগতে যেই যোজনীটা আসলে ব্যবহৃত হয়েছে সেই সেটাকে বলে আমরা সক্রিয় যোজনী। তো সুপ্ত যোজনী শিখতে গেলে আমাদের দুইটা যোজনী শিখতে হবে, সেটা হচ্ছে সর্বোচ্চ যোজনী, যেটা আমরা নর্মালি জানি যে যাদের পরিবর্তনশীল যোজনী আছে তাদের একটা নির্দিষ্ট সর্বোচ্চ যোজনী থাকে, রাইট? তো এই সর্বোচ্চ যোজনী, এবং সেইটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে সক্রিয় যোজনী। এখন কথা হচ্ছে সক্রিয় যোজনীটা কি, অর্থাৎ যেই যোজনী বা যেই পরিমাণ ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ারিং করে কোনো একটা মৌল অপর মৌলের সাথে অণু বা যৌগ গঠন করে, অর্থাৎ অণু বা যৌগ গঠনকালে যেই মৌলটা অণু বা যৌগ গঠনকালে যেই যোজনীটা আসলে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় সক্রিয় যোজনী। তো সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী যদি আমরা বিয়োগ করি তাইলে আমরা পাবো হচ্ছে সুপ্ত যোজনী। এখন কথা হচ্ছে সুপ্ত কথাটার মানে কি? সুপ্ত মানে কি? বলে না যে ওর ভিতরে সুপ্ত প্রতিভা আছে। সুপ্ত প্রতিভা কি? যেইটা আসলে প্রকাশ পায়নি, যেটা সুপ্ত অবস্থায় থাকে, যেটা প্রকাশিত হয়নি। তো সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনী যেটা ব্যবহৃত হচ্ছে সেটা বের করে দিই, তখন সেই মৌল অর্থাৎ ওই যৌগে ওই মৌলটা সুপ্ত যোজনী কোনটা, যেটা আসলে কাজের সক্রিয়তা প্রকাশ করেনি, সেই যোজনীটা বের করতে পারি, সেটা হচ্ছে সুপ্ত যোজনী। লাইক আমাদের যদি দেয় যে SO2, এই মৌলটায় সালফারের সুপ্ত যোজনী বের করতে বলছে। এখন এই মৌলটায় যে সালফারের সুপ্ত যোজনী বের করতে বলছে, ধরো যে সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবন দিল যে SO2 এই যৌগে সালফারের সুপ্ত যোজনী বের করো। যে সালফারের সুপ্ত যোজনী বের করতে গেলে আমরা কি করব? সালফারের এখানে যোজনী কত সেটা বুঝবো কিভাবে? আচ্ছা, এইটার জন্য আমাদের আরেকটা বিষয় শিখতে হবে, সেটা আমরা এখনই শিখাচ্ছি। তো আমরা যদি একটু করে নেই, এইটা অ্যান্সার করে নিই। খেয়াল করো, সালফার SO2, এটা মানে হচ্ছে সালফারের এখানে অ্যাকচুয়ালি যোজনী কত ব্যবহৃত হয়েছে? সালফারের এখানে অ্যাকচুয়ালি যোজনী ব্যবহৃত হয়েছে 4, অর্থাৎ এখানে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 4। সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 4। আর আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী কত? 2, 4, 6, তার মানে 6 হচ্ছে সালফারের সর্বোচ্চ যোজনী। তো সালফারের সর্বোচ্চ যোজনী 6 থেকে 4 বিয়োগ করলে সুপ্ত যোজনী কত সালফারের এই যৌগে? 2। অর্থাৎ আমরা যখন এই টাইপের কোশ্চেন আসবে তখন জাস্ট আমরা বের করব যে এখানে সালফারের সক্রিয় যোজনী অর্থাৎ বিক্রিয়ায় এই যৌগে অ্যাকচুয়ালি সালফারের সক্রিয় যোজনী কত? 4। এবং এই 6 থেকে সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, তো 6 থেকে 4 বিয়োগ করলে থাকে 2, এটা হচ্ছে তার সুপ্ত যোজনী। এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে বের করব, মানে কোনো একটা বিক্রিয়া কোনো একটা যৌগ থেকে আমরা কিভাবে হচ্ছে এই সুপ্ত যোজনী বের করব, বা কোনো একটা যৌগে কিভাবে আমরা যোজনী বের করব, অর্থাৎ কোনো একটা যৌগের মধ্যে থেকে আমরা একটা নির্দিষ্ট মৌলের যোজনী বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব? খেয়াল করো, একটা জিনিস মাথায় রাখবা যে যোজনীর ক্ষেত্রে একটা বিষয় কাজ করে, যোজনীর ক্ষেত্রে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে যোজনীর ক্ষেত্রে একটা যে বিষয় কাজ করে সেটা হচ্ছে যৌগে পায়ের যোজনী গায়ে আসে, আবার গায়ের যোজনী পায়ে যায়।
কথাটা বলতে কি বুঝাইছি খেয়াল করো, অ্যাকচুয়ালি বুঝায় যে আমাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যৌগে পায়ের যোজনী গায়ে আসে কিরে নাইম, পুরি পুরি উৎসব চলতেছে নাকি আশেপাশে? হ্যাঁ, ঘ্রাণ আসতেছে নাকে। আচ্ছা, এখন খেয়াল করো, পায়ের যোজনী গায়ে আসে, গায়ের যোজনী পায়ে যায়, বা এই কথাটি অ্যাকচুয়ালি কি বুঝাইছি? এই কথাটাই বুঝাইছি যে যদি আমরা একটা যৌগ লিখি লাইক FeCl2, এখন এই FeCl2 অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে এটাকে যদি আমরা ভেঙে লিখি, খেয়াল করো, ফেরাসের আসলে যোজনী কত? 2। ক্লোরিনের যোজনী কত? 1। খেয়াল করো, ক্লোরিনের যে 1 যোজনীটা সেটা ফেরাসের পায়ে আসছে, আর ফেরাসের যে যোজনী 2 সেটা কার পায়ে আসছে? ক্লোরিনের পায়ে আসছে। অর্থাৎ গায়ের যোজনী পায়ে যায়, ফেরাসের যোজনী এটাতে যাবে, আর ক্লোরিনের যোজনী এটাতে আসবে। অর্থাৎ এর যোজনী এটাই যাবে আর এর যোজনী এটাই আসবে। এইটা হচ্ছে গায়ের যোজনী পায়ে যায় এবং পায়ের যোজনী গায়ে আসে। এখন খেয়াল করো, এখান থেকে আমরা সুপ্ত যোজনী বের করার ক্ষেত্রে বা যে কোনো যৌগ থাকলে আমরা কিভাবে বুঝবো যে এই মৌলটার যোজনী এত? খেয়াল করো, আমাদের যদি কোনো একটা যৌগ দিয়ে দেয় লাইক Na2 NaCl, এই যৌগটা দিল, তাহলে এদের এখানে কোনো অণুর সংখ্যা আছে? নাই। তার মানে এখানে তার যোজনী কত? এটাও 1, এটাও 1। আবার SO2, এখন SO2 এর ক্ষেত্রে কিভাবে আমরা বুঝবো? খেয়াল করো একটা জিনিস, এটাকে যদি আমি আরো ভেঙে দেখাই, এস এর যোজনী কত? সালফারের যোজনী কত? যদি সালফার অক্সিজেন বসালাম, সালফারের যোজনী হচ্ছে এখানে বসছে হচ্ছে 4, এর ক্ষেত্রে এই যৌগের ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী 4, অক্সিজেনের যোজনী কত? 2। অর্থাৎ আসলে এই যৌগটার গাঠনিক রূপ হচ্ছে, এই যৌগটার আণবিক রূপ হচ্ছে এরকম S2O4, কিন্তু এইটা কাটাকাটি হয়ে যায়, এখানে কেটে এখানে 2 থাকে, অর্থাৎ SO2। এই হচ্ছে আমাদের যোজনীর বিষয়টা, বুঝতে পারছি? ওকে, এখন যদি আমরা দেখি SO3, এটা আসলে কি? এই ক্ষেত্রে SO3 যখন দেখব তখন আমরা বুঝতে পারবো যে এখানে সালফারের সর্বোচ্চ যোজনী 6 ব্যবহৃত হয়েছে এবং অক্সিজেনের 2 ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই 2 আর 3 6 কাটাকাটি হয়ে 3 থাকে। তো এই হচ্ছে টোটাল বেসিক নিয়ম, যে কোনো একটা যোজনীর পায়ের যোজনী, যৌগে মৌলের পায়ের যোজনী গায়ে আসে, গায়ের যোজনী পায়ে যায়। অর্থাৎ প্রথম মৌলের যোজনী দ্বিতীয় মৌলে যাবে এবং দ্বিতীয় মৌলের যোজনী প্রথম মৌলে ব্যবহৃত হবে। এবং এই ক্ষেত্রে যদি এরা কাটাকাটি অর্থাৎ একে অপরে বিভাজ্য হয়, সেক্ষেত্রে এরা কাটাকাটি চলে যায় এবং কাটাকাটি গিয়ে যেটা থাকে সেটা বসবে। ওকে, এখন এই গেল আমাদের যোজনী রিলেটেড যত কথাবার্তা। যোজনী রিলেটেড আর কোনো কথাবার্তা আমার কাছে মনে হয় না প্রয়োজন হবে। যৌগ গঠন করার ক্ষেত্রে আমাদের যোজনীর যে প্রবলেমগুলো সেটা আমরা বুঝতে পারবো। এখন যৌগ গঠন করার ক্ষেত্রে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আয়ন। আয়ন বা চার্জ। এই আয়ন বা চার্জ আসলে কি? আয়ন বা চার্জ আসলে কি? প্রথমত বিষয় হচ্ছে, যখন আমরা এতক্ষণ বলছি যে ইলেকট্রন, কোন একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে, কোন একটা মৌল ইলেকট্রন গ্রহণ করে, কোন একটা মৌল ইলেকট্রন কি শেয়ারিং বা ভাগাভাগি করে। এখন এই যে কোন একটা মৌল এত কিছু করতেছে, কেউ গ্রহণ করতেছে, কেউ ত্যাগ করতেছে, কেউ ইলেকট্রন ভাগাভাগি করতেছে, এই যে তারা আসলে এই ত্যাগ করে গ্রহণ করে হচ্ছেটা কি? তারা ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ করে আয়ন বা চার্জে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ এই আয়ন বা চার্জই হচ্ছে মূলত যৌগ গঠনের মূল। অর্থাৎ কোন একটা মৌল যখন যৌগে থাকে, ধরে আমরা যে নাইট্রোজেন অক্সাইড NO2, অর্থাৎ কোন একটা মৌল, এই দুটা মৌল কি যৌগে অবস্থান করতেছে, বা NaCl, তো NaCl এই যে সোডিয়াম ক্লোরাইড, এরা যে যৌগ অবস্থান করতেছে, এরা আসলে আয়নিক অবস্থা আছে। অর্থাৎ Na+ এবং
Cl মাইনাস, এরা চার্জ বা আয়ন অবস্থায় যুক্ত হয়ে আছে, যার কারণে তারা যৌগ গঠন করতে পারছে। অর্থাৎ যৌগ গঠনে কোন একটা মৌল যখন যৌগ গঠন করতে যায় তখন তারা আসলে আয়ন আকার ধারণ করে বা চার্জে রূপান্তরিত হয়, তখনই তারা যৌগ গঠন করতে পারে। এখন কথা হচ্ছে আয়ন কেমন হয়? আয়ন হয় পজিটিভ, পজিটিভ চার্জ, আয়ন হতে পারে নেগেটিভ চার্জ। এখন পজিটিভ চার্জ আসলে কি? পজিটিভ চার্জ হচ্ছে যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে পজিটিভ চার্জ। আর নেগেটিভ চার্জ কারা? যারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, নেগেটিভ চার্জ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ আমরা যদি দেখি সোডিয়াম, সে একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে তার চার্জ কত? সোডিয়াম প্লাস। আবার ক্লোরিন, সে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাই তার চার্জ হচ্ছে সোডিয়াম মাইনাস। যে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করবে, যে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, ওই অনুযায়ী তার চার্জ হবে। অর্থাৎ সোজা কথায় আমি যদি বলি যে যোজনী অনুযায়ী তার চার্জ হয়। এই ক্ষেত্রে আয়নের ক্ষেত্রে যোজনী অনুযায়ী তার চার্জ হয়। অর্থাৎ আমি যদি দেখি যে হাইড্রোজেনের যোজনী কত? 1, অর্থাৎ হাইড্রোজেন হচ্ছে H প্লাস। আবার যদি দেখি যে লাইক ফেরাস, ফেরাসের ক্ষেত্রে ফেরাসের ধরো যে যোজনী 2 অথবা 3, তো কোনো একটা যৌগে যদি তার দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে কি 2 প্লাস হয়ে যাবে। সেক্ষেত্রে তার চার্জ, অর্থাৎ মৌলের যোজনী হচ্ছে চার্জ দিয়েও বের করা যায়, যার চার্জ যত তার যোজনী সেখানে ততই। অর্থাৎ এখানে Fe2 প্লাস, তার মানে কি এখানে তার যোজনী হচ্ছে 2, অর্থাৎ সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, তার চার্জ হচ্ছে 2, তার যোজনী হয়েছে 2। যখন Fe3 প্লাস হয়ে যাবে তখন সে তিনটা ইলেকট্রন ত্যাগ করছে, তার যোজনী হয়েছে 3 এবং চার্জ হয়েছে কি 3। তো এইখানে আয়ন বা চার্জ দিয়ে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কি যে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করি অথবা যে কয়টা ইলেকট্রন গ্রহণ করি, ওই অনুযায়ী আমাদের পজিটিভ চার্জ, ওই অনুযায়ী আমাদের নেগেটিভ চার্জ, এবং ওই অনুযায়ী আমাদের মৌলের যোজনী হয়ে থাকে। এবং এই আয়নই কি আমাদের যৌগ গঠনে ব্যবহৃত হয়, মানে অ্যাকচুয়ালি যৌগে মৌলের রূপ, যৌগের মধ্যে কোন একটা মৌল আয়ন রূপেই থাকে। যদি স্পেসিফিক্যালি বলি আয়নিক যৌগে, আয়নিক যৌগে মৌলগুলো আয়নিক রূপে থাকে, যেটাকে ক্যাটায়ন অ্যানায়ন বলে, যেটা আমরা সামনে জানতে পারবো। এখন আমরা দেখবো হচ্ছে যৌগমূলক বা কম্পাউন্ড রেডিক্যাল। এখন কম্পাউন্ড রেডিক্যাল বা যৌগমূলক ইংরেজি নামটা কেন প্রয়োজন? অনেক সময় দেখা যায় যে টিচাররা, যেহেতু আমাদের বর্তমানের এডুকেশন বোর্ড এক্সামগুলোকে যতটুকু সম্ভব হার্ড করার ট্রাই করছে, বিশেষ করে খাতা দেখার সময় আগে যে দেখা যাচ্ছে গ্রেস মার্ক ছিল বা কম্পারেটিভলি ইজিয়ার ছিল রেজাল্ট ভালো করা, বাট এখন কিন্তু এরকম নাই। সো এখন দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যেই টার্মগুলো বাংলায় সবসময় জানি, সংক্ষিপ্ত প্রশ্নে দেখা যাচ্ছে ওইটাকে ইংলিশে দিয়ে দিল যে হোয়াট কম্পাউন্ড রেডিক্যাল কি। তখন আমরা কিন্তু পুরোপুরি ভেবাচাকে খেয়ে যাবো যে আসলে কম্পাউন্ড রেডিক্যাল কি। কম্পাউন্ড রেডিক্যাল হচ্ছে যৌগমূলক। ওকে, এখন খেয়াল করো যৌগমূলক জিনিসটা কি, যৌগমূলক এই জিনিসটা কি। আমরা একটু আগে আয়ন পড়েছি, রাইট? আয়ন, আচ্ছা, আয়নের বাংলা হচ্ছে মূলক। আয়ন বা চার্জ হচ্ছে মূলক, বাংলায় আমরা মূলক বলি। তো যৌগমূলক, এই মূলকটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইছি যে আমাদের দেখো একাধিক মৌল আছে, রাইট? অনেকগুলো মৌল, একাধিক মৌল যখন একটা মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, একাধিক মৌল মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং তারা হচ্ছে তোমার একটা আয়নের ন্যায় আচরণ করে, সেটা হতে পারে ধনাত্মক, সেটা হতে পারে ঋণাত্মক। এইটাই হচ্ছে যৌগমূলক। যদি আমরা লিখে দেখাই তাহলে বুঝবে যে একাধিক মৌলের পরমাণু বা আয়ন, পরমাণু বা আয়ন মিলে যদি একটা আয়নের ন্যায়, অর্থাৎ পরমাণু বা আয়ন মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, যেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত বা ঋণাত্মক আধানযুক্ত, অর্থাৎ একাধিক মৌলের পরমাণু ধনাত্মক আধানযুক্ত বা ঋণাত্মক আধানযুক্ত মিলিত হয়ে, একাধিক মৌলের পরমাণু মিলিত হয়ে
একাধিক মৌলে পরমাণু বা আয়ন মিলিত হয়ে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ ও অথবা ঋণাত্মক আধান বা চার্জ, ঋণাত্মক আধান বা ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান হয়ে একটা পরমাণু গুচ্ছ পরমাণু গুচ্ছের আকার ধারণ করে এবং পরমাণু গুচ্ছ হয়ে আয়নের ন্যায় আচরণ করে, সেটাই হচ্ছে আমাদের যৌগ মূলক। ঠিক আছে, এখন ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু গুচ্ছ আয়নের ন্যায় আচরণ করে, অর্থাৎ একাধিক মৌলের পরমাণু বা আয়ন মিলিত হয়ে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ অথবা ধনাত্মক আধান বা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ হয়ে একটি আয়নের ন্যায় আচরণ করে, তাই হচ্ছে আমাদের যৌগমূলক। সেটা হচ্ছে কি আমাদের যৌগমূলক বা কম্পাউন্ড রেডিক্যাল। এখন কথা হচ্ছে যে এই যৌগমূলক বা কম্পাউন্ড রেডিক্যাল দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝাইছি, এত বড় বাংলা কথা বললাম, এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। খেয়াল করো একটা জিনিস, যে আমাদের ধরো কোন একটা মৌলের পরমাণু, আমরা আয়ন একটু আগে দেখছি কি H+ আয়ন হইতে পারে, Cl- আয়ন হইতে পারে, আবার ধরো যে O2+ আয়ন হইতে পারে। তো এরা কি একটা নির্দিষ্ট একটা মৌলের একটাই পরমাণু তারা আয়ন আকার ধারণ করছে, সেটা হতে পারে প্লাস মাইনাস ঋণাত্মক ধনাত্মক আয়ন আকার ধারণ করছে। এখন এখানে বলা হয়েছে যে একাধিক মৌল, একটা মৌল না অনেকগুলো মৌলের পরমাণু বা আয়ন মিলে একটা যৌগ বা ধনাত্মক বা ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু গুচ্ছ হয়ে একটা আয়নের ন্যায় আচরণ করবে। যদি আমি এক্সাম্পল দিই, ধরো যে আমি কোনো একটা ফাইট খেলতেছি বা গেম খেলতেছি, লাইক বর্তমানে যে ই ফুটবল গেমটা আছে, ই ফুটবল গেমে খেলা যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলি, তখন দেখা যাচ্ছে যে কি তোমার বা ফিফা গেমেও ফ্রেন্ডলি ম্যাচ খেলি বা কোনো কিছু খেলি, সেক্ষেত্রে দেখা যায় কি যে আমি 1 vs 2 প্লেয়ার খেলতে পারি না। লাইক ওই দুজন কি এক টিমেই এক দলের হয়ে খেলছে, আর আমি একা একজনই এক দলের হয়ে খেলছি। অর্থাৎ তার মানে কি আমি একা একটা টিম, তারা দুজন মিলে একটা টিম, বাট অ্যাকচুয়ালি খেলা কি একজন ভার্সেস দুজন হচ্ছে, নাকি এক টিম ভার্সেস এক টিম হচ্ছে? এক টিম ভার্সেস এক টিম হচ্ছে। তার মানে এখানে এইটাই বোঝানো হয়েছে যে কোনো একটা পরমাণু মানে মৌলের পরমাণু বা আয়ন যে যদি আয়ন আকার থাকে, তাহলে তার যে বৈশিষ্ট্য আর অনেকগুলা পরমাণু বা আয়ন মিলে যে একটা পরমাণু গুচ্ছ হয়ে একটা আয়নের ন্যায় আচরণ করে, তার বৈশিষ্ট্য সেম। অর্থাৎ একটা নির্দিষ্ট আয়নের বৈশিষ্ট্য লাইক Cl- এটার বৈশিষ্ট্য, আর অনেকগুলা পরমাণু লাইক CO3, এখানে দেখো কার্বন আছে, অক্সিজেন আছে 3টা, কার্বন আছে একটা, অর্থাৎ একাধিক মৌল বা একাধিক মৌলের একাধিক পরমাণু আছে, রাইট? কিন্তু এদের এই যে কার্বন 2+ কার্বনেট, এই কার্বনেট যে মূলক, এই মূলকে আমরা দেখতে পাচ্ছি কি যে এই কার্বনেট মূলক একটা নির্দিষ্ট আয়নের ন্যায় আচরণ করবে। মানে এটাও একটা আয়ন এবং এটাও কি একটা আয়নের ন্যায় আচরণ করতেছে। এখানে অনেকগুলা পরমাণু থাকলেও এটার একটা নির্দিষ্ট আয়নের ন্যায় আচরণ করতেছে, এখানে একটা পরমাণু থাকলেও এখানে একটা আয়নের ন্যায় আচরণ করতেছে। এইটাই হচ্ছে আমাদের যৌগমূলক। তো কার্বনেট, এরকম আমাদের একটা কার্বনেট মূলক আছে, আমাদের অ্যামোনিয়াম আছে, লাইক সালফেট মূলক আছে, এরকম আমাদের অনেকগুলো মূলক আছে। এই মূলকগুলো আমাদের বইতে সুন্দরভাবে লেখা আছে, সেটা আমরা দেখব। এখন খেয়াল করো, আমাদের একটা মূলক আছে কি আমরা চিনি NH4+। NH4+, এখানে কি হয়েছে অ্যাকচুয়ালি? এখানে হয়েছে যে আমাদের নর্মালি একটা যৌগ আছে, যৌগটার নাম হচ্ছে
যৌগটার নাম হচ্ছে NH3। এখন এই NH3 এর সাথে যখন আমি একটা H+ আয়ন যুক্ত করতেছি, অর্থাৎ এখানে অলরেডি এই যৌগটার মধ্যে অনেকগুলা পরমাণু আছে এবং এখানে একটা আয়ন যুক্ত করতেছি, তখন এরা মিলে NH4+ আয়ন তৈরি করতেছে। এখন এই যে NH4+ আয়ন তৈরি করতেছে, এটা কি একটা মূলক। NH4+ একটা মূলক। ওকে, NH4+ মূলক তৈরি করতেছি। এখন এখানে খেয়াল করো এটা কিভাবে হয়েছে অ্যাকচুয়ালি। এখানে হাইড্রোজেন 3টা আছে, মানে হচ্ছে এখানে তিনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে নাইট্রোজেনের সাথে, 3টা হাইড্রোজেন বন্ড যুক্ত হয়েছে এবং একটা H+ তাদের সাথে যুক্ত করার ফলে এখানে হাইড্রোজেন 4টা হয়ে গেছে এবং ওই প্লাসের থাকার কারণে এটা একটা মূলক তৈরি হয়ে গেছে। আচ্ছা, সচরাচর আমাদের একটা কোশ্চেন খুবই কমন যে NH4+ এ কয়টা বন্ধন রয়েছে। এই ক্ষেত্রে সেই যে আমরা ক্লাসের ফার্স্টে যে দেখেছিলাম যে আমাদের রাসায়নিক বন্ধন কয় ধরনের হয়, 4 ধরনের হয়, রাইট? আমাদের আয়নিক বন্ধন, সন্নিবেশ বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। এখন এখানে অ্যাকচুয়ালি কয় ধরনের বন্ড রয়েছে সেটা যদি আমরা একটু দেখতে চাই, খেয়াল করো এখানে অলরেডি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের সমযোজী বন্ধন রয়েছে। এর মধ্যে খেয়াল করো একই সাথে এছাড়াও NH4+ সমযোজী বন্ধন রয়েছে এবং সন্নিবেশ সমযোজী বন্ধন রয়েছে, ওইটা আমরা আপাতত স্কিপ করি। ওকে, তাহলে খেয়াল করো এরা সমযোজী বন্ধন গঠন করে H+ আয়ন যুক্ত হয়, এরা পরবর্তীতে আমাদের কি মূলক তৈরি করেছে, NH4+ মূলক তৈরি করেছে। তো আমাদের এরকম অনেকগুলো উল্লেখযোগ্য মূলক আছে, লাইক সালফেট, কার্বনেট, হ্যাঁ, সালফাইট, এই ধরনের অনেকগুলো মূলক আছে। যদি আমরা মূলকগুলো একটু দেখি, সালফেট, কার্বনেট, হ্যাঁ, তারপরে NH4+, অ্যামোনিয়াম, যেটাকে বলে অ্যামোনিয়ার সাথে H+ যুক্ত হয়ে হয়েছে অ্যামোনিয়াম। এরপরে আমাদের আরো আছে লাইক ফসফেট, তারপরে আরো অনেকগুলো আছে আমাদের এরকম OH মূলক আছে, আমাদের কমন একটা মূলক, রাইট? তো এই যে এই যৌগ মূলকগুলো আছে, এছাড়াও আমাদের বইতে আরো অনেকগুলো মূলক আছে, রাইট? সালফেট, সালফাইড, নাইট্রেট আছে, নাইট্রেট মূলক আছে, NO3-। তো এরকম অনেকগুলো মূলক আছে। এখন এই যে মূলকগুলো, এইগুলোর নামগুলো জানা ইম্পর্টেন্ট, কারণ যৌগের ক্ষেত্রে আমাদের বলে দিবে যে ধরো K2SO4 এই যৌগের, ধরো আমাকে সংকেত দিল না, আমাকে প্রশ্ন দিয়ে দিল কি যে পটাশিয়াম সালফেট। এখন আমি যদি সালফেটটা কি এইটাই না বুঝি, তাহলে কি আমরা পটাশিয়াম সালফেট যৌগটা লিখতে পারবো? না, পটাশিয়াম সালফেট যৌগটা লিখতে পারবো না। এই জন্য এই সালফেটের নামগুলো আমাদের, এই যৌগ মূলকগুলোর নামগুলো লাইক সালফেট, কার্বনেট, অ্যামোনিয়াম, ফসফেট, তারপরে হচ্ছে তোমার হাইড্রোক্সাইড, তারপরে হচ্ছে তোমার নাইট্রেট, এইগুলোর নামগুলো জানা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের বইতে একটা ছক আছে, সেই ছকটা খুব ভালো মতো পড়তে হবে, সেই ছকের নামগুলো ঠিক খুব ভালো মতো জানতে হবে, তাহলে আমরা হচ্ছে বাংলা নামগুলো, বিশেষ করে বিক্রিয়ায় আমাদের দেখো কেমিস্ট্রিতে কিন্তু বেসিক থিওরি অত বেশি হার্ড না। এই 9-10 লেভেলে এমনি তো অনেক হার্ড, কিন্তু 9-10 লেভেলে প্রথম দিকে কিন্তু বেসিক থিওরিগুলো অত হার্ড আসে না, বা আমাদের যে বেসিক থিওরিগুলো এগুলোর মধ্যে প্রচুর এক্সপ্লেইন করতে হয়, রাইট? তো এই যে এক্সপ্লেইনগুলোর ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেন ধরাটা অনেক ইম্পর্টেন্ট। ফিজিক্সে কোয়েশ্চেন ধরতে পারলে যেরকম অনেকটুকু এগিয়ে যাই আমরা, যে আমরা যতটুকু কোয়েশ্চেন ধরতে পারবো আমরা ওই পরিমাণ ম্যাথ অলরেডি ডান হয়ে যায়। যদি আমরা কোয়েশ্চেন ধরতে পারি 50%-এর উপরে ম্যাথ হয়ে যায়। বাট কেমিস্ট্রির ক্ষেত্রেও কোয়েশ্চেন ধরাটা আসলে প্রবলেম হয় কোন দিক থেকে? কেমিস্ট্রি কোয়েশ্চেন আহামরি টাফ করে দেয় না, বাট টাফ হয় কোন দিক থেকে? যখন হচ্ছে আমাদের বিক্রিয়ার বাংলা নাম দিয়ে দেয়। ধরো বিক্রিয়াটা সরাসরি দেয় না, বিক্রিয়া অপূর্ণ করে রাখছে, বা কোনো একটা যৌগের বাংলা নাম দিয়ে দিছে। তো যখন আমাদের যৌগের বাংলা নাম দিয়ে দেয়, যখন আমরা হচ্ছে যৌগ গঠন বুঝি না বা যৌগ মূলকের নামগুলো ঠিক মতো জানি না, তখন হচ্ছে আমরা প্যারায় পড়ে যাই যে এই পটাশিয়াম সালফেট বলতে আসলে কি বুঝাইছে, বা নাইট্রেট বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে, তারপর নাইট্রিক অ্যাসিড, এরকম যখন তাদের নাম দিয়ে দেয়, বাণিজ্যিক নাম থেকে শুরু করে রাসায়নিক নাম, এই সংকেতগুলোর নাম দিয়ে দেয়, তখন আমরা ভেজালে পড়ে যাই। তো এই জন্য আমাদের নামগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট যৌগমূলকের। এখন কথা হচ্ছে যৌগমূলকের চার্জ এখানে দিয়ে কি বুঝেছি, অর্থাৎ এই সালফেট যৌগের চার্জ কত? -2, অর্থাৎ 2-, ঠিক আছে? এই সালফেটের চার্জ কত? 2-।
-2, এর হচ্ছে +1, এর হচ্ছে -3, এর হচ্ছে -1, এর হচ্ছে -1, এদের হচ্ছে এগুলো হচ্ছে কি তাদের চার্জ, এগুলো হচ্ছে তাদের চার্জ। আর মজার বিষয় হলো যৌগমূলকের ক্ষেত্রে তাদের চার্জই হচ্ছে তাদের যোজনী, ঠিক যেমন আগেরটাতেও ছিল আমাদের মৌলের ক্ষেত্রেও যেটা ছিল যে চার্জ ইজ ইকুয়াল টু যোজনী। অর্থাৎ সালফেটের যোজনী যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সালফেটের যোজনী কত 2, কারণ হচ্ছে সালফেটের চার্জ 2, কার্বনেটের যোজনী 2, অ্যামোনিয়ামের যোজনী 1। তো এরকম আমাদের এটার যোজনী 3, এটার যোজনী 1, আবার এটার যোজনী 1, কারণ এদের চার্জ যত এদের যোজনীয় তত। তো এখন দেখো পটাশিয়াম সালফেটটাকে যদি আমরা ভাঙাই, জাস্ট এই যৌগটাকে একটু দেখি, খেয়াল করো এই যৌগটাকে যখন ভাঙাতে যাবো আমরা আগেই শিখছি পায়ের যোজনী গায়ে যায়, গায়ের যোজনী পায়ে আসে। এখন তুমি বলতে পারো যে এখানে তো মৌল আছে কয়টা, পরমাণু আছে কয়টা, অনেকগুলো পরমাণু, এবং মৌল আছে কয়টা, পটাশিয়াম একটা আছে, সালফেট একটা, সালফার একটা আছে, অক্সিজেন একটা আছে, 3টা মৌল আছে। বাট এখানে সালফার অক্সিজেন কি আলাদা? না, সালফার অক্সিজেন মিলে সালফেট মূলক, অর্থাৎ একই টিম একজনের ন্যায় আচরণ করতেছে। অর্থাৎ এই পুরা সালফেট হচ্ছে একটা আয়নের ন্যায় আচরণ করতেছে, আর পটাশিয়াম নিজে একটা আয়নের ন্যায় আচরণ করতেছে। পটাশিয়াম নিজে একটা আয়নের ন্যায় আচরণ করতেছে এবং সালফেট একটা আয়নের ন্যায় আচরণ করতেছে। এখন সালফেটের যোজনী কত, সালফেটের চার্জ কত 2, তো গায়ের যোজনী কই যায়, পায়ে যায়। তার মানে হচ্ছে সালফেটের যোজনী এই পটাশিয়ামের পায়ের নিচে বসছে 2, এবং পটাশিয়ামের যোজনী কত 1, সেটা কোথায় গেছে, এখানে গেছে। এই জন্য এখানে ব্র্যাকেটে যদি পটাশিয়ামের যোজনী 2 হতো তাহলে ব্র্যাকেট দিয়ে 2 লিখতে হতো। এটার এক্সাম্পল যদি আমরা দিই, খেয়াল করো, এটার এক্সাম্পল যদি আমরা দেখি যে ধরো অ্যালুমিনিয়াম কার্বনেট, যদিও এই যৌগ হয় অ্যালুমিনিয়াম সালফেট দিই, অ্যালুমিনিয়াম সালফেট। এখন এই যৌগের ক্ষেত্রে কিভাবে কাজ করে, যৌগ গঠন, যৌগ গঠনটা অনেক ইম্পর্টেন্ট। যৌগ গঠন খেয়াল করো, অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের যোজনী কত 3, তার চার্জ 3, সালফেটের 2, তার মানে অ্যালুমিনিয়াম সালফেটের 2 অ্যালুমিনিয়ামের পায়ের নিচে আসবে, এবং অ্যালুমিনিয়ামের যে 3 সেটা কি এই 4-এর সাথে বসবে, 3 4 12 হয়ে যাবে না, এইটা পুরাটার উপর একটা ব্র্যাকেট বসবে, কারণ সালফেট নিজে একটা কি আয়নের ন্যায় আচরণ করতেছে, তাহলে পুরোটার উপর ব্র্যাকেট বসে তারপরে 3। কথা বুঝতে পারছি? এইভাবে আমাদের যৌগগুলো গঠন হয় যৌগমূলকের সাথে। আর এটা যদি আমরা সেম ভাবে ক্লোরিনের সাথে করতাম তাহলে হতো কি AlCl3, অ্যালুমিনিয়াম 3 এখানে বসছে, ক্লোরিনের 1 এখানে বসছে, যোজনী। কিন্তু যখন আমরা মূলকের সাথে করি তখন এভাবে হয়ে যায়। কথা বুঝতে পারছি? তো আমাদের বইত কাজ থাকবে হচ্ছে কম্পাউন্ড রেডিক্যাল বা যৌগমূলকের সংজ্ঞাটা ভালো মতো পড়া, এবং কারণ এটা সংজ্ঞাটা প্রচুর আসে, যৌগমূলকের সংজ্ঞাটা কতে চলে আসে অনেক সময়, এবং আরেকটা হচ্ছে NH4+ এর গঠনটা একটু ভালো মতো পড়তে হবে। এছাড়াও প্রত্যেকটা যৌগমূলক, আমি এখানে যা লিখছি কিছু এক্সাম্পল দিয়েছি, আমাদের বইতে আরো বড় ছক আছে, সেখানে প্রত্যেকটা যৌগমূলকের মূলকগুলো তো অবশ্যই সংকেতগুলো খুব ভালো মতো পড়তে হবে, এবং সাথে প্রত্যেকটা সংকেতের নামগুলো জানতে হবে। বাংলা নামগুলো জানা অনেক ইম্পর্টেন্ট, আমাদের বেশিরভাগ সমস্যা হয় বাংলা নামগুলোতে বা বাংলা কোনো কিছুতে, ওইটাতেই ভেজাল হয়। তো আমাদের বাংলা নামগুলো অনেক কিছু জানতে হবে, যেমন সালফেট, মানে অ্যাকচুয়াল নামগুলো জানতে হবে, সালফেট কার্বনেট এগুলো জানতে হবে, এবং এদের চার্জগুলো জানতে হবে। চার্জগুলো জানা লাগে না, সংকেত জানলে চার্জ জানা যায় এমনি, এবং যোজনী চার্জ জানলে তো যোজনীয় বের করা যায়। তো এইভাবে আমরা যৌগমূলকগুলো বের করতে পারি, এবং যৌগমূলকগুলো কিভাবে আমরা যৌগ গঠনে ব্যবহার করতে পারি সেটার কিছু এক্সাম্পল, যেমন পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, আবার যদি ধরি যে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট দেখতে চাই তাহলে কার্বনেটের যোজনী যেহেতু 2, তাহলে যোজনী সোডিয়ামের পায়ে চলে যাবে, সোডিয়ামের 1, তাহলে ওটা কোথাও যাবে না, অর্থাৎ Na2CO3 বসে যাবে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেটের যৌগ গঠন। ওকে ওকে, এখন যৌগমূলক যখন শিখেছি, এখন আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে সংকেত। এতক্ষণ যেটা কথা বললাম সংকেত, রাসায়নিক সংকেত। এখন রাসায়নিক সংকেত, এই রাসায়নিক সংকেতটা কয় ধরনের হয়? রাসায়নিক সংকেত আমাদের সচরাচর 2 ধরনের হয়, একটা হচ্ছে আণবিক সংকেত, একটা হচ্ছে গাঠনিক সংকেত। কথা হচ্ছে আণবিক সংকেত কি? আণবিক সংকেত হচ্ছে অণু সংখ্যা যেটার মধ্যে প্রকাশিত হয়, অর্থাৎ খেয়াল করো প্যাচ কিন্তু আছে আমাদের, যখন কোনো একটা যৌগ লিখি লাইক CH83, এই যে যৌগটা লিখলাম, এখানে
এই যে এখানে কার্বন অণুর সংখ্যা কত 3টা, অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত 8টা, বা অণুর সংখ্যা কত 8টা। এইগুলো কি তার অণুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা। আচ্ছা, এখন এই যে আণবিক সংকেত বোঝায় যে তাদের অণুর সংখ্যাগুলো এইভাবে থাকে, এইটাকে বলা হচ্ছে আণবিক সংকেত। বা হচ্ছে আরো যদি লিখি CH4, মিথেন, মিথেন গ্যাস। তো এই মিথেনের যোজনের ক্ষেত্রে দেখলাম কি হাইড্রোজেন 4টা, কার্বন 1টা, এইটার হচ্ছে আণবিক সংকেত। এখন এইটারই যদি আমরা গাঠনিক সংকেত লিখতে যাই তাইলে কেমন হবে, যেটা হচ্ছে আমাদের 11 নম্বর চ্যাপ্টারে যখন আমরা যৌগ যৌগ করব, এগুলো নিয়ে আমাদের কাজকর্ম বেশি হবে। এগুলো হচ্ছে হাইড্রোকার্বন, যেগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির অংশ। ওকে, এখন CH4 বা মিথেন, এইটার গাঠনিক সংকেত যখন আমরা করব দেখতে পাবো যে এখানে কার্বন কয়টা, একটা আছে, একটা কার্বন। এখন খেয়াল করো কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী কত, কার্বনের যোজনী হচ্ছে 4। কার্বনের যোজনী যেহেতু 4, কার্বনের বন্ধন গঠন ক্ষমতা বা হাত। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে, 4 যোজনী যত সমযোজী বন্ধনের ক্ষেত্রে তারা হচ্ছে ওই ওই পরিমাণ বন্ধন গঠন করতে পারে, এবং বন্ধন যে গঠন করে ওইগুলাকে আমরা হাত ধরা বুঝতে পারি। তো কার্বনের যোজনী যেহেতু 4, তাহলে কার্বনের হাত কয়টা, কার্বনের হাত হচ্ছে 4টা। তো কার্বনের হাত যেহেতু 4টা, সেই 4টা হাত যদি আমরা দেখি 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, এই যে 4টা হাত, কার্বনের 4টা হাত, এই 4টা হাতে 4টা হাইড্রোজেন চলে গেছে। এই যে এইটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত, এবং এইটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত, এবং মিথেনেরই আণবিক সংকেত হচ্ছে CH4। আর এখানে কার্বনের যোজনী যেহেতু 4, তাই তার হাত কয়টা, সর্বোচ্চ হাত থাকতে পারবে কয়টা, 4টা। আচ্ছা, হাইড্রোজেনের যোজনী কত, হাইড্রোজেনের যোজনী 1, তাই তার হাতও কয়টা, একটা। খেয়াল করো, আমি যদি দেখি এখানে হাইড্রোজেন গুলো ঢেকে দেই, তাহলে খেয়াল করো হাইড্রোজেন ঢেকে গেলে দেখা যায় কি যে কার্বনে 4টা আছে। আবার যদি কার্বনটা ঢেকে দেই, দেখো এই হাইড্রোজেনের কয়টা আছে, একটা হাত। তারপরে হচ্ছে এই হাইড্রোজেনের একটা হাত, এই হাইড্রোজেনের একটা হাত, এই হাইড্রোজেনেরও একটা হাত। তার মানে হাইড্রোজেনের একটা হাত, কার্বনের 4টা হাত। এছাড়াও যদি আরো কিছু মৌলের দেখি, লাইক হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড, ফেমাস, রাইট? তো এইটার যখন গাঠনিক সংকেত করব তখন আমরা দেখতে পারি যে এখানে এখানে কার্বন তার 4টা হাত নিয়ে বসে, কিন্তু এরকম ভাবে, এবং অক্সিজেন দুইটা দুইটা নেয়। এখন কথা হচ্ছে এইটা কেন এরকম হইলো অক্সিজেনের ক্ষেত্রে। খেয়াল করো অক্সিজেনের যোজনী কত, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাহলে অক্সিজেনের হাত কয়টা থাকবে, অক্সিজেনের হাতও থাকতে পারবে 2টা। দেখো তো অক্সিজেনের এখানে 2টা হাত হয়েছে, এই অক্সিজেনের 2টা হাত হয়েছে, হয়েছে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো আমি যদি এবার হাইড্রোজেনের সরি কার্বনেরটায় যাই, কার্বনেরটার ক্ষেত্রে দেখা যায় কি কার্বনের হাত কয়টা, 4টা, যোজনী 4। তাই কার্বনের হাত যদি 4টা দেখতে চাই, তাহলে দেখো এই যে কার্বনের 4টা, তাহলে বন্ডের এই বন্ধন গঠন, এগুলোকে বলে বন্ধন বা বন্ড। এটা হচ্ছে বন্ধন বা বন্ড, সচরাচর বন্ডই বলি। তো এই বন্ডগুলো, কার্বনের বন্ড কয়টা, 4টা, অক্সিজেনের বন্ড কোনটা, 2টা, অক্সিজেনের বন্ড 2টা। এখানে এই 4টা বন্ডই তারা পরস্পর শেয়ার করে নিছে। এখন এই যে বন্ড, এই বন্ড দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এই বন্ড দিয়ে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে তারা ইলেকট্রন শেয়ার করছে পরস্পর। এইটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন, যেটা আমরা পরবর্তীতে আসবো। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো আমাদের পানির অণুর গঠনটাও যদি একটু দেখি, পানির অণুর গঠনের ক্ষেত্রে অক্সিজেনের হচ্ছে দুইটা বন্ধন, অক্সিজেন কয়টা, 2টা বন্ড দিতে পারে। হাইড্রোজেন কয়টা, একটা বন্ড নিতে পারে। তাই হাইড্রোজেন একটা বন্ডে, এই একটা হাইড্রোজেনের জন্য একটা বন্ড, একটা হাইড্রোজেনের জন্য একটা বন্ড, আর এখানে একটা অক্সিজেনের জন্য 2টা বন্ড। সে জাস্ট এতটুকুই যোজনের ক্ষেত্রে। ওকে, রাসায়নিক সংকেত জানার পরে আমরা এখন অষ্টকের নিয়ম সম্পর্কে জানবো। 2টা নিয়ম সম্পর্কে জানবো, অষ্টকের নিয়ম এবং 2-এর নিয়ম। এখন কথা হচ্ছে এই 2টা নিয়ম আসলে কি, অষ্টকের নিয়মটাই কি বা 2-এর নিয়মটাই কি। খেয়াল করো একটা জিনিস, যে যৌগ যে গঠন করতেছি আমরা, বা এই যে এতক্ষণ আমরা এই চ্যাপ্টারে যাই শিখলাম, লাইক যৌগমূলক, যোজনী, রাসায়নিক সংকেত, এই সব কিছুই কি আমাদের যৌগ গঠনের কাজে ব্যবহৃত হচ্ছে। এখন এই যে অষ্টক নিয়ম বা 2-এর নিয়ম, এটাও হচ্ছে যৌগ বা বন্ধন গঠনের জন্যই মেইনলি 2 ধরনের নিয়ম হয়ে থাকে। এখন প্রথমত বিষয় হচ্ছে যে আমরা হয়তো ছোটবেলায় শুনেছি যে মৌলগুলো সচরাচর চাই কি সবসময় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করতে। এখন কথা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস কারা,
এই নিষ্ক্রিয় গ্যাস কারা? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, হ্যাঁ, নিয়ন, আর্গন, ওগানেসন, তারপরে রেডন, ক্রিপ্টন, জেনন, এই সব কিছু হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের যে গ্রুপ 18 মৌলগুলো। তো এখন এই গ্রুপ 18 মৌলগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, এই যেই মৌল নিষ্ক্রিয় গ্যাসগুলো, এই নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস এরা হচ্ছে স্থিতিশীল। নিষ্ক্রিয় গ্যাসের যে ইলেকট্রন বিন্যাস এরা হচ্ছে স্থিতিশীল। এখন এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসগুলো ধারণ করতে চায় কারা? যারা হচ্ছে অন্যান্য যে মৌলগুলো। মানে এই যে অন্যান্য মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস হতে চাওয়ার যে আকাঙ্ক্ষা বা ইচ্ছা, সেই ইচ্ছা থেকেই তারা অষ্টকের নিয়ম মেনে চলে। অর্থাৎ অষ্টকের নিয়মে মেইন কথা হচ্ছে সকল মৌলগুলো কি হতে চায়? নিষ্ক্রিয় গ্যাস হতে চায়, নিষ্ক্রিয় গ্যাস হতে চায়। এখন একটা জিনিস খেয়াল করো, হিলিয়াম এক্সেপ্ট হিলিয়াম বাদে প্রত্যেকটা গ্রুপ 18 যতগুলা নিষ্ক্রিয় মৌল আছে, প্রত্যেকটা নিষ্ক্রিয় মৌলেরই শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। শুধুমাত্র হিলিয়ামের হচ্ছে শেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, এবং বাকি সবার শেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে। অর্থাৎ আমাদের এই যে 8টা করে ইলেকট্রন আছে, তার মানে হচ্ছে যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ, গ্রহণ ও শেয়ারিং এর মাধ্যমে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন ত্যাগ, গ্রহণ ও শেয়ারিং এর মাধ্যমে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রনের বিন্যাস ধারণ করতে চায়। এটাই হচ্ছে আমাদের অষ্টকের নিয়ম। মেইন কথা হচ্ছে যে অষ্টকের নিয়মের মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হতে চায়। এখন এই নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য হিলিয়াম বাদে যেহেতু বেশিরভাগ নিষ্ক্রিয় মৌলগুলোরই শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে, তাই মৌলগুলো কি করে? ইলেকট্রন ত্যাগ, গ্রহণ এবং শেয়ারিং এর মাধ্যমে তার শেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন কোনোভাবে নিয়ে আসে, এবং সে কি হয়? মৌলগুলো স্থিতিশীল এবং নিষ্ক্রিয় হয়ে ওঠে। এখন এর ফলে দেখা যায় কি আমাদের অষ্টকের নিয়ম, এইটাই হচ্ছে আমাদের অষ্টকের নিয়ম। অর্থাৎ মৌলগুলো যেভাবে হোক 8টা ইলেকট্রন ধারণ করতে চায়, অর্থাৎ তারা অষ্টক পূর্ণ করতে চায়। অর্থাৎ ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য মৌলগুলো নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য ইলেকট্রন ত্যাগ, গ্রহণ ও শেয়ারিং এর মাধ্যমে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে তাদের অষ্টক পূর্ণ করতে চায়। শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন নিয়ে অষ্টক পূর্ণ করতে চায়। এই অষ্টক পূর্ণ করতে চায় হচ্ছে অষ্টকের নিয়ম। অষ্টক পূর্ণ করাই হচ্ছে অষ্টকের নিয়ম। এখন আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, যদি আমরা एग्जांपल দেখতে যাই তাহলে আমরা দেখব যে একটু আগে আমরা দেখলাম কি মিথেন, রাইট? মিথেন বা CH4 এর গঠন দেখছিলাম। তো CH4 এর গঠন যদি আমরা দেখি, খেয়াল করো এখানে কার্বনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রামটা আঁকি, ইলেকট্রন বিন্যাসের ডায়াগ্রাম আঁকলে দেখা যায় যে এখানে কার্বনের 2টা, এখানে 2টা এবং শেষ শক্তি স্তরে 4টা থাকে। এখন কার্বনের শেষ শক্তি স্তরে যে 4টা থাকে, এই 4টা সাথে হচ্ছে হাইড্রোজেন গুলো, কার্বনের শেষ শক্তি স্তরে যে 4টা থাকে, এই 4টার সাথে হাইড্রোজেন গুলো হচ্ছে যুক্ত হয়। 4টা হাইড্রোজেন যুক্ত হয়। শেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত হয়। এবং 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন থাকে, এটা তারা শেয়ার করে কার্বনের সাথে। এখন খেয়াল করে একটা জিনিস, যে কার্বনের শেষ শক্তি স্তরে 4টা আছে, তার অষ্টক পূর্ণ করার জন্য আর কয়টা প্রয়োজন?
চারটা প্রয়োজন। আবার হাইড্রোজেনের শেষ শক্তি স্তরে কয়টা আছে? একটা আছে। তার হচ্ছে স্থিতিশীল হওয়ার জন্য দুইটা ইলেকট্রন প্রয়োজন। এখন খেয়াল করো, আমরা যদি অষ্টকের নিয়মে কার্বন যে অষ্টকের নিয়ম মেনে চলছে সেটা যদি একটু কিভাবে সেটা একটু খেয়াল করো। কার্বনের শেষ শক্তি স্তরে চারটা আছে, চারটা ইলেকট্রন প্রয়োজন অষ্টকের নিয়মের জন্য। যদি আমরা হাইড্রোজেন গুলো থেকে দেই তাহলে আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস গুলো দেখবো কি এখানে দুইটা 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 চারটা, অর্থাৎ চার জোড়া, অর্থাৎ আটটা ইলেকট্রন আছে। অর্থাৎ কার্বন কি তার অষ্টক পূর্ণ করছে? এটা কিভাবে করছে? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে। অর্থাৎ ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে সে তার অষ্টক পূর্ণ করছে, অর্থাৎ সে অষ্টকের নিয়ম মেনে চলছে। আবার যদি আমরা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে কিভাবে একটা মৌল বা একটা যৌগ অষ্টকের নিয়ম মেনে চলে সেটা যদি একটু দেখি, খেয়াল করো। আমরা যদি দেই যে আমাদের একটা কমন যৌগ দেই সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড যৌগটা কিভাবে তৈরি হয়েছে সেটা যদি একটু দেখি, খেয়াল করো। আমরা সোডিয়াম দেখি, সোডিয়াম, তো সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, রাইট? তো সোডিয়ামের শেষ কক্ষপথে এই যে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন সোডিয়ামের প্রয়োজন না। এই একটা ইলেকট্রন যদি সে ত্যাগ করে ফেলে, দেখো এখানে 2 4 6 8 শেষ শক্তি স্তরে এই একটা ইলেকট্রন ত্যাগ করে ফেলে সোডিয়ামের শেষ শক্তি স্তরে কয়টা থাকবে? 8টা থাকবে। তার মানে সে অষ্টকের নিয়ম পূরণ করতে পারবে। তাই কি সে করে এই ইলেকট্রনটা ত্যাগ করে। এবং সেই যে ইলেকট্রনটা ত্যাগ করছে এইটা গিয়ে গ্রহণ করে কে? ক্লোরিন। কারণ ক্লোরিনের শেষ শক্তি স্তরে দেখা যায় কি 7টা ইলেকট্রন আছে, আগে আমরা দেখছি। তো ক্লোরিনের শেষ শক্তি স্তরে যেহেতু একটা ইলেকট্রন খালি আছে, ওই একটা ইলেকট্রন এখানে চলে আসে, অর্থাৎ ক্লোরিন কি ওই একটা ইলেকট্রন গ্রহণ করে। এই যে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সে কি অষ্টক পূরণ করছে, তার 8টা ইলেকট্রন হয়েছে। আবার ক্লোরিন তার শেষ শক্তি স্তরে যেহেতু অষ্টক পূরণ করতে একটা ইলেকট্রন বাকি, সেও একটা ইলেকট্রন গ্রহণ করছে এবং সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি এখানে অষ্টক পূর্ণ করছে। এবং এই অষ্টক পূর্ণ করার কারণে দেখা যায় কি তারাও কি অষ্টকের নিয়ম মেনে চলছে। অর্থাৎ কোনো যৌগ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে এবং শেয়ারিং এর মাধ্যমে কিভাবে অষ্টক পূরণ করে অষ্টকের নিয়ম মেনে চলে সেটা আমরা দেখতে পারলাম। এখন আমাদের যেটা পরবর্তী টপিক সেটা হচ্ছে 2 এর নিয়ম। কারণ বিজ্ঞানীরা দেখতে পারেন যে অষ্টকের নিয়ম আসলে পুরোপুরি সঠিক নয়। আসলে সঠিক নয় বলা যাবে না, বাট অষ্টকের নিয়ম আসলে পুরো পর্যায় সারণী সকল মৌলদেরকে বা সকল যৌগদের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে না। সকল মৌল দিয়ে গঠিত যৌগদেরকে ব্যবহৃত হতে পারে না। এর কারণ কি? কারণ এটা যথাযথ নয়। 2 এর নিয়মটা অষ্টকের নিয়মের চেয়ে বেশি যথার্থ। কারণ এটার ক্ষেত্রে আমরা অনেকগুলো মৌল নিয়ে মানে বিভিন্ন ধরনের মৌল নিয়ে কিভাবে যৌগ গঠন করতে পারি সেটা আমরা 2 এর নিয়মের মাধ্যমে দেখতে পারি। অষ্টকের নিয়মে যেটা আসলে সম্ভব নয়। তাই এর পরবর্তীতে যে নিয়মটা আমরা শিখবো সেটা হচ্ছে 2 এর নিয়ম। 2 এর নিয়ম। এখন 2 এর নিয়মে হচ্ছে অষ্টকের নিয়মের থেকে বিজ্ঞানীরা যখন দেখলো অষ্টকের নিয়মটা একটু ত্রুটিপূর্ণ বা কিছু সীমাবদ্ধতা রয়েছে অষ্টকের নিয়মে, তখন বিজ্ঞানীরা 2 এর নিয়ম বের করলো। এই 2 এর নিয়ম হচ্ছে অধিকতর উপযোগী এবং আধুনিক। অর্থাৎ আধুনিক কেমিস্ট্রির ক্ষেত্রে এটা বেশি ভূমিকা রাখছে। এখন এই অধিকতর উপযোগী বা আধুনিক যে 2 এর নিয়ম, এই 2 এর নিয়মে কিছু বিষয় আছে। প্রথমত বিষয় হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস এতক্ষণ আমরা অষ্টকের নিয়ম যখন করছি তখন কিন্তু আমরা এই হিলিয়াম বেচারারে একদম বাইক করে দিছিলাম, ওর হিসাবটাই বাদ দিয়ে দিছিলাম। কারণ যাদের অষ্টক আছে তাদেরটা নিয়ে কথা বলছি, হিলিয়াম নিয়ে কোনো কথা বলিনি। হিলিয়ামের কিন্তু শেষ কক্ষপথে কয়টা আছে? আমাদের 2টা ইলেকট্রন আছে এবং সেই 2টা কি হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস না? আচ্ছা, যেহেতু আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো শেষ কক্ষপথে 2টা অথবা 8টা ইলেকট্রন থাকে, তাই এদের নিষ্ক্রিয় কোন মৌল যখন নিষ্ক্রিয় হতে চায় তখন তারা জোড়া ইলেকট্রন, এক বা একাধিক জোড়া ইলেকট্রন গঠন করে নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল হতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে 2 এর নিয়মের ক্ষেত্রে একটা বড় বিষয় কি জোড়া ইলেকট্রন গঠন করে এরা, এক বা একাধিক। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি
BeCl2। এখন এই যে BeCl2 অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইড, এই বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এই বেরিলিয়াম ক্লোরাইড কিভাবে জোড়া ইলেকট্রন গঠন করছে। এখন খেয়াল করো, এই বেরিলিয়ামে আমাদের প্রধান মৌল কোনটা বা কেন্দ্রীয় পরমাণু কোনটা, কেন্দ্রীয় প্রধান পরমাণু বা কেন্দ্রীয় পরমাণু কোনটা? এটা বেরিলিয়াম হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। এখন এই কেন্দ্রীয় পরমাণুতে শেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? আচ্ছা, যদি আমরা বেরিলিয়াম ক্লোরাইডটাকে গাঠনিক রূপে দেই তাহলে দেখতে পারবো যে বেরিলিয়াম কিডনি পিস ও ফিজিক্যাল দেওয়া যাবে কিন্তু এটা সেই করবে না, এই লোকেশন নিয়ে করতেছে না। এটা দেখাইছে আর ফিজিক্যালি বেশি বেশি মানুষের দেওয়া হয়। এখন খেয়াল করো, বেরিলিয়ামের শেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে যখন তারা সে দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয় তখন চারটা ইলেকট্রন থাকে, অর্থাৎ দুই জোড়া ইলেকট্রন রয়েছে। অপরদিকে ক্লোরিনের দেখা যায় কি এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, অর্থাৎ ক্লোরিন, দুইটা ক্লোরিন বেরিলিয়ামের সাথে যখন বিক্রিয়া করে তখন তারা কি ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করে পরবর্তীতে দেখা যায় বেরিলিয়াম ক্লোরাইড যৌগ গঠন করছে। এখানে দেখা যায় কি বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে চারটা ইলেকট্রন আছে, অর্থাৎ দুই জোড়া ইলেকট্রন আছে। অপরদিকে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? চার জোড়া ইলেকট্রন আছে, অর্থাৎ এখানে কি জোড়া ইলেকট্রন হিসেবে যুক্ত আছে সকলে, অর্থাৎ জোড়া আকারে আছে, এক বা একাধিক জোড়া আছে। আবার যদি ধরো যে আমরা আগেরটায় যে মিথেন করছিলাম, মিথেনের চিত্রটা যদি একটু মনে করে দেখো, যে মিথেনের চিত্রের ক্ষেত্রেও আমরা যে চারটা দিয়েছিলাম হাইড্রোজেন, সেখানেও দেখছিলাম কি যে কার্বনের যোজনী অষ্টকের নিয়ম অনুসারে আমরা 8টা দেখছিলাম, বাট এখানে হাইড্রোজেন কিন্তু এক জোড়া ইলেকট্রন থাকে, অর্থাৎ জোড়া ইলেকট্রন গঠন করছে 2 এর নিয়ম অনুসারে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে মৌলগুলো 2 এর নিয়ম অনুসারে জোড়া ইলেকট্রন গঠন করে থাকতে পারে। এটা এক বা একাধিক হতে পারে, যেখানে বেরিলিয়ামের হচ্ছে 2 জোড়া, আবার ক্লোরিনের হচ্ছে এখানে 4 জোড়া ইলেকট্রন গঠন করছে। আবার অপরদিকে এখানে কার্বন হচ্ছে 4 জোড়া গঠন করছে, হাইড্রোজেন হচ্ছে 1 জোড়া গঠন করছে। অর্থাৎ এখানে জোড়া ইলেকট্রন গঠনের মাধ্যমে তারা কি নিষ্ক্রিয় গ্যাসের ন্যায় আকার ধারণ করছে। এইটাই হচ্ছে আমাদের দ্বিত্ব বা 2 এর নিয়ম। ঠিক আছে মামা, সাবাস, 10 সেকেন্ড আগেই শেষ করছি। রেডি, 1 2 3। এখন এই জোড়া ইলেকট্রন বা 2 এর নিয়ম, এইটা অষ্টক এবং 2 এর নিয়ম, এই দুটো নিয়ম যে আমরা শিখলাম পর্যায় সারণীতে টোটাল 1 থেকে 20 নম্বর মৌল পর্যন্ত এই অষ্টক এবং 2 এর নিয়ম অনুসারে সচরাচর যৌগ গঠন করে থাকে।